শুনতে হয়েছে তাকে। ফ্লাইট ছাড়তে এখনো প্রায় 2 ঘন্টার বেশি বাকি। স্মৃতির অতলে উকি মারে জীবনের সায়াঙ্গে পৌঁছানো ক্লান্ত মন। মনে হয় যেন এই তো সেদিনের কথা, তখন যাদবপুর থেকে পাশ করে চাকরি করছেন। গ্রামের বাড়িতে গেলে হইচই পড়ে যেত ওকে নিয়ে। সবাই বলতো গ্রামের গর্ব এই ছেলে, কত বড় ইঞ্জিনিয়ার। তারপর যেদিন ভালো চাকরি আর ভালো থাকার জন্য বিদেশে পা রেখেছিলেন, সেই ফেলে আসা নিজের দেশকে অনেক পেছনে। আসার সময় মা চোখটা মুছে বলেছিল, সেই দূরে চলে গেলি বাবা, তাও তো সপ্তাহে মাসে একদিন দেখতে পেতাম, মাঝে মাঝে বাড়ি আসতিস, এখানে কিছু ভালো পেলি না রে বড় খোকা। সেদিন ওর কম পড়াশোনা জানা মাকে খুব সুন্দর করে বোঝাতে পেরেছিল ও দেশে সব ভালো, এখানে তেমন সুযোগ কই। বাবা হেসে বলেছিলেন, যা বাবা, অনেক বড় হ, তুই আমাদের গর্ব। 4 ভাই বোনের সবচেয়ে বড় সুব্রত, আর পেছন ফিরে তাকায়নি। চোখে তার অনেক স্বপ্ন তখন, নতুন দেশ, নতুন চাকরি আর নতুন জীবন ডাকছে তখন। 2 হাতে মুঠো করে ধরবে সুখ, বাঁচবে প্রাণ ভরে। সত্যি তো, কি আছে এই দেশে? ফোন করলে মা জিজ্ঞেস করত, কেমন আছিস বাবা, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো, নাকি তোর সেই আগের মতো পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়ার অভ্যেস এখনো আছে? আচ্ছা, ওই দেশটা কি আমাদের এই দেশের থেকে অনেক বেশি সুন্দর? এই তো সেদিন কচুরলতি রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে, তোর কথা খুব মনে পড়ছিল বাবা। পাশ থেকে বাবা তাড়া দিত, ছাড়ো ছাড়ো, আরে অনেক বিল উঠে যাচ্ছে তো ছেলেটার, ছাড়ো তো তোমার কচুরলতির গল্প। মাকে বলে দাও এখানে সব পাওয়া যায়, এমনকি কচুরলতিও, কিন্তু আমাকে কে রান্না করে দেবে এইসব? তখন মোবাইল ফোন আর ইন্টারনেট ছিল না, ওদের বাড়িতে অনেক পরে এসেছিল ল্যান্ড ফোন, তাই মা হয়তো বসে থাকতো ছেলের গলা শোনার অপেক্ষায়। ভাই বোনদের উৎসাহের অন্ত ছিল না, কত কিছু তাদের যে জানতে আর শুনতে ইচ্ছে করত তার ঠিক নেই। ছেলের কথার ইঙ্গিত মা বাবা বুঝতে পেরেছিলেন। একদিন বড় বোনই বলে, দাদা, তোর চাকরি থেকে একটু বেশি দিনের ছুটি নিয়ে দেশে আয় এবার, একদম মেয়ে দেখে বিয়ে করে ফিরবি, আর তোর যদি কিছু পছন্দ থাকে। ঘটকালিটা দেশে থাকতেই ইলা বৌদি করেছিল ওরই বোনের সাথে। ভালো লেগেছিল সুব্রতর নন্দাকে, দেখতে বেশ সুন্দরী, শিক্ষিতা, তাই বিয়েটা হতে খুব একটা দেরি হয়নি। বিয়ের পরই নন্দাকে সাথে নিয়ে একেবারে ওদেশে। শ্বশুর বাড়িতে 10 দিন থেকেই হাঁপিয়ে উঠেছিল নন্দা। ওহো, চিরকাল শহরে থেকে গ্রামের বাড়িতে থাকা, চারিদিকে একগাদা লোক, সব সময় শাড়ি পরে লক্ষ্মী বউ হয়ে থাকা, আর কেউ এলেই শাশুড়ির নির্দেশে প্রণাম করা। সুব্রত বলেছিল, আর তো কটা দিন, একটু মানিয়ে নাও। বাপের বাড়ি 2 দিনের জন্য এসে বেঁচেছিল নন্দা। মা, বাবা আর দিদি গুছিয়ে দিয়েছিল ব্যাগ ভর্তি জিনিস আর জামা কাপড়। লাগেজ গোছাতে গোছাতে হঠাৎই সুব্রতকে বলেছিল, এগুলো তো আর ঢুকছে না, সত্যি তোমার মাও পারে, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, তালপাটালি যা পেরেছে ঢুকিয়েছে, কয়েকটা বার করে রাখছি। আচমকা একটু ধাক্কা খেয়েও বলে উঠেছিলেন, না না, ওগুলো থাক, মা অনেক কষ্ট করে বানিয়েছে, জানি তো এখন মায়ের শরীরটাও খুব ভালো যায় না। অসন্তোষের হাসি হেসে নন্দা বলেছিল, আমি কিন্তু এগুলো একদম ভালোবাসি না, চিনি আর গুড়ের ডেলা, তুমি খাবে তো? ঘাড় নেড়েছিল সুব্রত, হয়তো সাথে করে নিয়ে যেতে চেয়েছিল মায়ের যত্ন আর আদরের স্পর্শ। একটু একটু করেই পাকা গিন্নি হয়ে গিয়েছিল নন্দা। ভুলিয়ে দিতে চেয়েছিল সুব্রতকে মায়ের আঁচলের গন্ধ অথবা হাতের স্নেহের স্পর্শের নরম পরশ। রান্নাবান্না, ঘর গোছানো, উইকেন্ডে বন্ধুদের খাওয়ানো, সবটাই সামলাতো একা হাতে। দেশে যাওয়ার বছরের মধ্যে ফারাক একটু একটু করে বেড়েছিল। আগে বছরে একবার, তারপর 2 বছর, 3 বছর করে কখনো 4 বছরও হয়ে যায়। মায়ের গলার স্বরটা কেমন যেন ফোনে ফ্যাঁস ফেঁসে শোনায়।
যদিও বলে ভালো আছে। বুড়ো হচ্ছি না নাকি? তোরা এবার আয়, দাদুকে দেখতে খুব ইচ্ছে করে যে। কৌটো করে কত বড়ি দিয়ে রেখেছি, তুই ভালোবাসিস বলে। স্পিকারে ফোনটা দেওয়া। মুখ বাঁকায় নন্দা, মনে মনে বলে, এই হচ্ছে মায়েরা, অত দূর থেকেও ছেলেকে সেন্টিমেন্টাল সুরসুরি দিচ্ছে। সবে 1 বছর বাচ্চাটার বয়স, ওই ধুলো কাদায় ভরা গ্রামে গিয়ে যদি শরীর খারাপ হয়। গিয়েছিল ওরা কিছুদিন বাদে। নন্দা পুরো সময়টা কাটিয়েছিল বাপের বাড়িতে। মাঝে একদিন গাড়ি করে গিয়ে কোনো রকমে একটা রাত থেকেই ফিরে এসেছে। সুব্রতটা সত্যি পাল্টালো না। এই তো ওর বন্ধুরা দিব্যি আছে দেশে, আজ এখানে কাল ওখানে ঘুরে বেড়াচ্ছে। আর বাড়ি গেলেই ভাই বোনগুলোর নিখরচায় বিদেশ ঘোরার ধান্দায় থাকে। এমনকি ওর শাশুড়ি মাও বারবার এক কথা বলে, খুব সুন্দর না রে ওই দেশটা? তোর বাবা আর আমি অ্যালবাম দেখছিলাম, কত বড় বাড়ি কিনেছিস আর কত বড় গাড়ি। বৌমা কি সুন্দর গাড়ি চালায় শুনলাম। বিরক্ত লাগে নন্দার, যত সব আদেকলাপনা। একবার বললেই এখানে চলে আসে আর কি। ও সাফ বলে দিয়েছে, টাকা পাঠাচ্ছ বাড়িতে ঠিক আছে, আর বেশি কিছু করতে যেও না, চিরকাল তোমাকে ব্যবহারই করে গেল এরা। 2 বোনের ভালো বিয়ে হয়ে গেছে, ওরা কলকাতায় থাকে। ভাইও চাকরি করছে কলকাতায়। মা আর বাবা এখনো দেশের বাড়িতে। বড় মনে পড়ে সুব্রতর কাজের ফাঁকে গ্রামের কথা, লাল মাটির কথা, মায়ের রাস্তার ধারে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করার কথা। বেশ অনেকগুলো বছর কেটে গেছে। সুব্রতর আর নন্দার 2 ছেলে, ওরাও বড় হচ্ছে। ওদের পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ওরা। ছেলেরাও খুব একটা পছন্দ করে না বাবা মায়ের দেশে যেতে। বড় দূষণ ওখানে, আর সারাক্ষণ চিৎকার চেঁচামেচি। সবটা নিয়েই বাড়াবাড়ি করে ও দেশের লোক। কখনো গাদা গাদা রঙে ভূত সাজে, কখনো বা ঠাকুর কাঁধে করে নাচে, জোরে মাইক বাজায়, একদম অসহ্য। যার ফলে একদম যাওয়া কমে গেছে। এক সময় বাবাও চোখ বুজেছে। কাজে গেছিল সুব্রত। মাকে বড় অসহায় লেগেছিল ওই সময়। ফেরার সময় 1 কৌটো নাড়ু, বড়ি আর কিছুটা পাটালি দিয়ে বলেছিল, এখন আর বেশি কিছু করতে পারি না বাবা, হাত কাঁপে। সুব্রত বলতে পারেনি, চলো না, মাস 6 ওই দেশে গিয়ে আমার কাছে থাকবে। কোনোদিনই তো সেভাবে বলেনি ওদেরকে যাবার কথা। মায়েরা বোধহয় মনের সব কথা বুঝতে পারে, তাই দুর্বল হাতটা মাথায় রেখে বলেছিল, ভাবিস না, মিনু আর ছোট খোকা প্রায়ই আসে, পাশে নিধিরা দিনুরা আছে তো। বছর ঘুরল এভাবেই। সুব্রতর তখন প্রাচুর্যে ভরা সংসার। একটা কাপের সেটে 1 মাসের বেশি চা খেতে ইচ্ছে করে না। মাঝে বড় বোন জামাই ছেলেকে নিয়ে ঘুরে গেছে। ওরা তো সবটা দেখে মুগ্ধ। দাদা, তুমি কি করেছো? সত্যি এ তো স্বর্গ গো, স্বর্গ। এই স্বর্গ ছেড়ে কি ওদেশে যায়? আচমকা সম্বিত ফেরে সুব্রতর। কখন যে অনেকটা সময় পার হয়ে গেছে। প্যাসেঞ্জাররা সবাই লাইন দিয়েছে, সময় প্রায় হয়ে এলো। এর মাঝে উনিও হ্যান্ডব্যাগটা নিয়ে এসে দাঁড়ালেন এবং এরপর একদম নিজের জায়গায়। এবার অনেকটা সময়। মনে পড়ে গেল নন্দার ছেলেদের নিয়ে দেশে আসার কথা। নন্দা বাপের বাড়ির টানে আসতে চাইলেও ছেলেরা আর বড় হওয়ার পর তেমন আসতে চাইতো না। তখন ওই দেশেই ওদের সবটুকু, হয়তো সেটাই স্বাভাবিক। ভারতের আর আত্মীয় স্বজনের ওপর কোনো টানই ওদের ছিল না। আসলে তেমন আত্মিক যোগাযোগ গড়ে ওঠার সুযোগই হয়নি কখনো। মায়ের টানে সুব্রতর মন ছুটে যেত মাঝে মাঝেই। মায়ের একাকিত্ব আর জীর্ণ শীর্ণ চেহারা মাঝে মাঝেই উকি দিত অনেক ব্যস্ততার মাঝেও। হঠাৎই একদিন ঘুমটা ভেঙে যায় রাতে। মনে হচ্ছে মা যেন বলছে, কতদিন দেখিনি তোকে বাবা, কবে আসবি তুই? নন্দাকে বলতে নন্দা বিরক্ত হয়ে ওঠে। এই তো 2 দিন আগেই ফোনে কথা বলেছ। হ্যাঁ, দিভাই বলছিল মায়ের শরীরটা খারাপ হয়েছিল, এখন তো ঠিকই আছে। ছেলেদের সামনেই পরীক্ষা, এখন এত সেন্টিমেন্টাল হলে হবে? ছেলেদের জন্য সত্যি সেন্টিমেন্ট আর আবেগকে শক্ত আগল দিতে হয়েছিল সুব্রতকে। সত্যি তো, আগে সন্তানদের ভবিষ্যৎ।
তাই ছোট ভাইয়ের কাছে মায়ের মৃত্যু সংবাদ পেয়ে কাঁদতে পারেননি। ফোনে শুধু বলেছিলেন, আমার যাওয়া বুঝিস তো, বললেই তো আর হয় না। খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব বল। ওদিক থেকে ভেসে আসে, শ্রাদ্ধে এসো দাদা। মা তোমাকে সবার উপরে রাখতো। আমরা ছোটবেলায় রাগ করলে বলতো, আগে আমার গণেশ, তারপর লাইন দিয়ে আমার দুর্গা মায়ের মতো লক্ষ্মী, সরস্বতী আর কার্তিক। ছি বাবা, দাদাকে হিংসে করতে নেই বলেই কেঁদে ফেলে ভাই। মনে পড়ে গেল ওর নাদুস নুদুস চেহারার জন্য মা আদর করে গণেশ বলতো। অনেক চেষ্টা করে কাজের সময় একা যেতে পেরেছিলেন, একটু দাম্পত্য অশান্তিও হয়েছিল এই নিয়ে। মায়ের ফাঁকা খাটটায় বসে নিজেই নিজেকে প্রশ্ন করেছিলেন, কতটা কর্তব্য করলেন মা বাবার জন্য, কতটা সময় দিলেন ওদের। ওরা তো পুরো যৌবন থেকে বার্ধক্যই দিয়েছিলেন ওদের, নাকি নিজের জীবনের স্বপ্নগুলোকে নিখুঁত তুলির টানে সাজাতেই এতগুলো বছর কেটে গেল। সত্যি কি সন্তানের কাছ থেকে কোনো প্রত্যাশা থাকে না মা বাবার, নাকি সন্তানের কোনো দায় থাকে না মা বাবার প্রতি? শুধুই 15 দিনের নয়, হয়তোবা অনেক দিনের জমানো কান্নাটা বাঁধ ভাঙল আজ। মনে পড়ে গেল অনেক পুরনো কথা। মাঝে কেটে গেছে অনেকগুলো বছর। ছেলেরা চাকরি পেয়েছে, অনেক দিনই ওরা আর থাকে না ওদের কাছে, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই। এর মাঝে নন্দাও মা বাবাকে হারিয়েছে। আজকাল নন্দার কেন যেন সংসারে আর মন নেই। কখনো ভালো করে রান্নাও করে না, খায় না ভালো করে, বেশিরভাগই শুয়ে থাকে। উইকেন্ডে কোথাও যেতে বললেও যায় না। এর মাঝেই ওদের কাছাকাছি 2-1 বন্ধু বান্ধব ওল্ড এজ হোমে চলে গেছে। নন্দা রাজি হয়নি, ছেলেরা খুব ব্যস্ত। দুজনেই ও দেশের মেয়েই বিয়ে করেছে। ওদের সংসারে 2-1 বার গেছেন ওরা, তবে কখনো পাননি প্রাণের ছোঁয়া। সত্যি সবটাই যেন কেমন বদলে গেল। আজকাল প্রায়ই মনে হয় সুব্রতর, সংসার কি সত্যি অসার, নাকি আমাদের কর্মফলের প্রতিচ্ছবি একসময় ভবিষ্যতের আয়নায় প্রতিফলিত হয়। মানে ইংরেজিতে বলতে গেলে বলতে হয়, ওরা আর বিলং করেন না ছেলেদের জীবনে। সাদা বাংলায় এই যে নিজেরা ভালো থাকতে আর ছেলেদের সুশিক্ষায় উচ্চশিক্ষিত করার জন্য তারা একসময় দেশের মাটি আর মা বাবাকে ছেড়ে চলে এসেছিলেন স্বপ্নের সিঁড়িতে পা রেখে। আজকাল বুঝতে পারেন তাদের সন্তানদের জীবনেও আর বাবা মায়ের কোনো ভূমিকা নেই। নন্দার শরীরটা বেশি খারাপ হওয়ার জন্য ওকে ডাক্তার দেখিয়েছিলেন। নন্দাকে অ্যাসাইলামে দেওয়ার কথা ডাক্তার বলেছে। নন্দার এই অসুখটা নাকি বংশগত, ওর বাবাও অবসাদে ভুগতেন। ছেলেদেরও তাই মত, মায়ের চিকিৎসা হওয়া দরকার অ্যাসাইলামে দেওয়ার। নন্দা ছাড়া বাড়িটা বড় ফাঁকা হয়ে গিয়েছিল। দেখা করতে গেলে ভালো করে কথাও বলতো না নন্দা। অদ্ভুত চুপচাপ হয়ে দূরের গাছগুলোর দিকে তাকিয়ে থাকতো, অথচ একটা সময় ছেলেদের সাথে যত ছোটাছুটি ওই করত। সুব্রত কোনোদিন বলেননি নিজেকে সময় দাও নন্দা। সত্যি তো, সংসারের চাপে নিজে ভালো করে সাজতও না, অথচ বিয়ের আগে খুব স্টাইলিশও ছিল। একা হাতে সব সামলাতে জেরবার হলেও মুখে থাকতো জয়ের আর আত্মতৃপ্তির হাসি। আজ কতদিন মানে কত মাস নন্দা হাসে না। অ্যাসাইলাম থেকে আর নন্দা ফেরেনি, মানে ফেরাতে পারেনি সুব্রত। চলে গিয়েছিল নন্দা। কি ছিল ওর মনে তাও বলেনি কোনো দিন। তাহলে কি শূন্যতা, নাকি একটা সময় নিজের কাছেই নিজে অপ্রয়োজনীয় হয়ে গিয়েছিল নন্দা? নিজের বড় একা মনে হতো সুব্রতর। নাম খ্যাতি যশ সবই বোধহয় একসময় তুচ্ছ হয়ে যায়। হয়তো তুচ্ছ হয় প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেবও। জীবন খাতায় লেখা সব হিসেব নিকেশই তখন বড় এলোমেলো লাগে। মাঝে ছেলেদের কাছে গিয়েছিলেন, দুজনে থাকে 2 প্রান্তে, তারা বড় ব্যস্ত। বাবার মনের খোঁজ যে তারা রাখতেই শেখেনি। ওরা বড় বেশি স্বাবলম্বী। ওদের বানিয়ে রাখা খাবারগুলো বড় বিস্বাদ লাগে সুব্রতর। কখনো নিজেকেই খাবার বানিয়ে নিতে হয়। এই করে অনেক দিনই খাওয়া হয় না ভালো করে।
এক একদিন নাকে ভেসে আসে মায়ের হাতে বানানো ডাটা পটল দিয়ে পাতলা মাছের ঝোলের গন্ধ। উফ, কি যে স্বর্গীয় তার স্বাদ। কিছুদিন থেকে আবার ফেরা নিজের বাড়িতে। আজকাল এত কাজ করতে পারেন না, হাঁপ ধরে যায় বড্ড। অনেকদিন ধরে মনের মধ্যে একটা ইচ্ছে ভিড় করে, ওই মহাসিন্ধুর ওপার থেকে যেন কে ডাকছে। আচ্ছা, হে কি মৃত্যুর ডাক নাকি অন্য কিছু? ছোট ভাইয়ের থেকেও দুই বোনের সাথে কথা বলতে বেশি ভালো লাগে সুব্রতর। বড় বোনের সাথে কথা বলে যেন মায়ের ছোঁয়া পান। ওদেরও ছেলেমেয়েরা বড় হয়েছে, বিয়েও হয়েছে, তবে কাছাকাছিই থাকে। এক ভাগ্নে থাকে দিল্লিতে, মাঝে মাঝে বিদেশও যায়। আজকাল ওদের হাসি স্নিগ্ধতা দেখে মনে হয় ওরাই হয়তো অনেকটা বেশি ভালো আছে, সবাইকে কাছে নিয়ে আর দেশের মাটির গন্ধ মেখে। এক সময় মনে হতো কি আছে ওই দেশে, ধুস, কোনো ভবিষ্যৎ নেই। কেন যেন জীবনের সায়াঙ্গে বড় ডাকে দেশের মাটি, কিন্তু কে আছে সেখানে? মা বাবা কেউই তো নেই। যারা এক সময় উচ্ছ্বসিত হয়ে উঠত ছেলের আসার খবরে, চোখ মুখ উদ্ভাসিত হয়ে উঠত আনন্দে, আবার বিদায় বেলায় টলটল করত চোখের কোলে জল। দেখতে দেখতে সফর প্রায় শেষ, আর আধ ঘন্টা বাদে বিমান ছুঁয়ে যাবে দেশের মাটি। কয়েক মাস আগে একদিন বড় বোনকে বলে ফেলেছিলেন তার মনের কষ্ট আর একাকিত্বের কথা। সব অহংকার ধুলোয় মিশিয়ে বলেছিলেন, আচ্ছা বুয়া, আমি যদি আবার ফিরে আসি, আমায় থাকতে দিবি তো? স্পিকারটা অন করা ছিল। ঠাকুরকে ফুল দিচ্ছিলেন বুলা। দাদা আদর করে ডাকতো বুয়া। মনটা অদ্ভুত একটা আনন্দে আর বিষাদে ভরে ওঠে। কি হলো দাদার? এমন করে কথা বলছে কেন? থাকতে দেব না দাদা? আমি আর টুবা তো কাছাকাছি থাকি, দুজনেই এখন একদম ফাঁকা, ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে। তুমি সত্যি আসবে দাদা? ওপারে সুব্রত কিছুক্ষণ চুপ করে বলেন, ভাবছি। খুব ভালো হবে, আমরা আবার সেই ছোটবেলার মতো ভাই বোনেরা মিলে। কথা বলতে বলতে একটু চুপ করে যান বুলাও। সত্যি কি ছোটবেলার দিন ফিরে আসে, নাকি যা যায় তা শুধু চলেই যায় আর ফেরে না কোনো দিনও? কলকাতা বিমানবন্দরে পা রাখেন সুব্রত। আজ আর ঘুরতে আসেননি, ফিরে এলেন দীর্ঘ 36 বছর পর। এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছে অনেকগুলো হাসি মুখ। কবিগুরুর গানের একটা লাইন মনে পড়ে গেল, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এয়ারপোর্ট থেকে সোজা আগে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। লাল মাটির ধুলো ওড়ানো পথে সবুজ মাঠের স্নিগ্ধতা ছুঁয়ে গেল মনটা। মা মারা যাবার পর তো